প্রথমবার নীলাম্বরপুরে এলো চন্দ্র। নীলাম্বরপুর ওর রাঙা দাদুর বাড়ি। রাঙা দাদু হলেন মায়ের দুঃসম্পর্কের কাকা। তিনি চন্দ্রের মা বাবা দুজনকেই বড্ড ভালোবাসেন। চন্দ্র মায়ের মুখে শুনেছে রাঙা দাদু অর্থাৎ প্রফেসর বোধিসত্ত্ব বর্মন ছিলেন ইতিহাসের অধ্যাপক। অবসর গ্রহণের কিছুদিন পরেই গঙ্গার ধারে নীলাম্বরপুরের এই বাড়িটা কিনে নেন। এখানে বাকি জীবনটা কাটাবেন বলে চলে আসেন কলকাতা থেকে। সে অনেক দিন আগের কথা। রাঙা দিদাও গত হয়েছেন, বছর 5 হয়ে গেল। এখন দাদু একাই থাকেন। তার একমাত্র সহচর রামু কাকা। রামু কাকাই দাদুর দেখভাল করেন। চন্দ্র ক্লাস 7-এ পড়ে। এখন গরমের ছুটি চলছে। ওর মা বাবা দুজনেই কলকাতায় একটি তথ্য প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেন। এই সময়টায় দুজনেরই বেশ কাজের চাপ। তাই এবার আর পাহাড় সমুদ্রে ঘুরতে যাওয়া হবে না শুনে বেশ মুষড়ে পড়েছিল চন্দ্র। শেষ পর্যন্ত মা রাঙা দাদুর বাড়ি আসার প্রস্তাব দিলেন। এই নির্জন গ্রাম নীলাম্বরপুরে এসেই জায়গাটা বড্ড ভালো লেগে গেল চন্দ্রের। গঙ্গার একেবারে কিনারা ঘেঁষে উঠেছে পুরনো দিনের দোতলা হলুদ রঙের বাড়িটা। বাড়ির পিছনেই মস্ত ফলের বাগান। আম জাম লিচু পেয়ারা কি নেই সেখানে। বাড়ির জানলা দিয়ে পশ্চিমে তাকালেই প্রশান্ত গঙ্গা দেখা যায়। নিরালা বাড়িটার আশেপাশে শুধু নানা রকম পাখির কিচির মিচির আর নদীর কুলকুল বয়ে চলার শব্দ। এখানে আসার একদিন পরেই ওদের ফিরে যাওয়ার কথা। মা বাবার ছুটি নেই, কিন্তু চন্দ্র আরও কটা দিন এখানেই থাকবে বলে বায়না ধরল। মায়ের ধমকেও বিশেষ কাজ হলো না। রাঙা দাদু সস্নেহে চন্দ্রের মাথায় হাত বুলিয়ে বললেন, আহা, ও যখন চাইছে আমার কাছে কটা দিন থাক না। এখানে দাদু ভাইয়ের ভালো লেগেছে, তোরা বুঝছিস না। তাছাড়া একটা বেশ মজার জিনিস তো এখনো দেখা বাকি আছে। ও বরং থেকেই যাক, তোরা সপ্তাহ 2 বাদে এসে ওকে নিয়ে যাস। মা বলেছিলেন, কিন্তু আমি রোজ ওর খবর পাবো কিভাবে কাকু? তুমি তো আবার মোবাইল ফোন ল্যান্ডলাইন কিচ্ছু ব্যবহার করো না। দাদু বলেছিলেন, ভাবিস না রে, চন্দ্র আমার কাছে ভালোই থাকবে, একটুও দুষ্টুমি করবে না। আমরা গঙ্গার ইলিশ খাবো, বাগানের টাটকা ফল সবজি খাবো, নদীর তাজা হাওয়া খাবো আর মজার মজার গল্প করব। অগত্যা মা বাবা ওকে কটা দিন রাঙা দাদুর কাছে রেখেই কলকাতা ফিরে গিয়েছেন। রাঙা দাদুর বসার ঘর শোয়ার ঘর সব জায়গায় মোটা মোটা বইয়ে ভর্তি। চন্দ্র অবাক হয়ে সেই সব বইয়ের দিকে তাকিয়ে থাকে। দাদু কত লেখাপড়া করেছেন, এখনো সারাদিন খালি বই পড়েন। না, ভুল হলো, সারাদিন নয়, সকালে সূর্য ওঠার পরে 2 ঘন্টা আর বিকেলে সূর্যাস্তের আগের 2 ঘন্টা তিনি বই পড়েন না। ওই সময় ছাদে উঠে গঙ্গার ওপারের এক বন্ধুর সঙ্গে গল্প করেন তিনি, ফোনে নয়, মুখোমুখি বসে। শুনে তো প্রথমটায় বেশ অবাক হয়েছিল চন্দ্র। গঙ্গা এখানে প্রায় 3 কিলোমিটার চওড়া, নদীর ওপারে গড়চুমুক। ছাদে উঠে ওই বাড়িটার ঠিক সোজাসুজি তাকালে নদীর ওপারে একটা আবছা চিমনির মতো কিছু দেখা যায়। ওগুলো সম্ভবত ইট ভাটার চিমনি। নদীর এই পারেও অনেক এই রকম চিমনি দেখেছে চন্দ্র, কিন্তু রাঙা দাদু বললেন ওই চিমনিটার উপর থেকেই নাকি দাদুর বন্ধু রোজ দিনে 2 বার করে কথা বলেন রাঙা দাদুর সঙ্গে। কিন্তু ফোন ছাড়া এটা কিভাবে সম্ভব? ওর প্রশ্ন শুনে পরদিন সকালে দাদু হাসতে হাসতে ওকে চিলেকোঠার ছাদে নিয়ে গিয়ে তুললেন। সেখানে উঠে আরেক প্রস্থ অবাক হলো চন্দ্র। ছোট্ট এই ছাদটায় গঙ্গার ধার ঘেঁষে একটা 1 মানুষ উঁচু কাঠের খুঁটি বসানো রয়েছে। সেই খুঁটির মাথায় কলকবজা দিয়ে আড়াআড়িভাবে আটকানো আছে আর একটা অদ্ভুত দর্শন লম্বা কাঠের পাটাতন, যার দুপ্রান্তে 2টি ছোট কাঠখণ্ড ঝুলছে। বইয়ের পাতায় যীশু খ্রিস্টের ক্রসের ছবি দেখেছে চন্দ্র।
এই জিনিস অনেকটা সেই রকম, কিন্তু সবটা নয়। আড়াআড়ি কাঠের পাটাতন ও ছোট কাঠখণ্ডগুলোর সঙ্গে লোহার কয়েকটি কলকবজা এমনভাবে লাগানো রয়েছে যে ছাদের উপর রাখা একটা কাঠের চাকা হাতল ধরে ঘোরালে ওপরের ওই পাটাতন সহ কাঠখণ্ডগুলো এদিক ওদিক দুলতে থাকে, তাদের অবস্থান বদলে যায়। এই অদ্ভুত যন্ত্রটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই এবার চোখ যায় পাশে কাঠের স্ট্যান্ডে আটকানো আর একটা জিনিসের দিকে। এটা চিনতে পারে চন্দ্র, একটা বাইনোকুলার। গঙ্গার বাঁ দিকে তাক করে বসানো রয়েছে বাইনোকুলারটি। চন্দ্র এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না। দাদুকে বলে, এইসব দিয়ে তুমি ওপারের লোকের সঙ্গে কথা বলো? অসম্ভব। দাদু কবজি ঘুরিয়ে ঘড়ি দেখলেন, সকাল 8টা বাজে। এবার তিনি মিটিমিটি হেসে একটা চেয়ার টেনে নিয়ে চন্দ্রকে বাইনোকুলারটার সামনে বসালেন। তারপর তাকে চোখে চোখ রাখতে বললেন। চন্দ্র বাইনোকুলারে দেখতে পেল ওপারের ওই আবছা চিমনিটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। চিমনির পাশে একটা গাছপালায় ঢাকা একতলা বাড়িও দেখা গেল। চিমনির উপরে তাকাতেই দেখলো চিমনির মাথায় পূব দিক খোলা একটা ঘরের মতো জায়গা। সেখানে এই ছাদের মতো অবিকল একই রকম দেখতে কাঠের কলকবজা বসানো সেই ঘর থেকে চন্দ্রের মতোই বাইনোকুলারে চোখ লাগিয়ে ওদের বাড়ির দিকে চেয়ে রয়েছেন একজন বৃদ্ধ। বৃদ্ধের লম্বা দাড়ি, চোখে সানগ্লাস, অনেকটা ইংরেজ সাহেবদের মতো দেখতে। চন্দ্রকে ছাদে দেখে মনে হলো সেই বৃদ্ধ কিঞ্চিত অবাক হলেন। তারপর কাঠের চাকাটির হাতল ঘোরাতে লাগলেন। রাঙা দাদু এবার বাইনোকুলারটি চন্দ্রের হাত থেকে নিয়ে তাতে চোখ রাখলেন। হো হো করে হাসতে হাসতে বললেন, জেমস জিজ্ঞেস করছে এই বাচ্চাটি কে, আমি কোথায় পেলাম তোমাকে। তারপর রাঙা দাদু নিজে হাতল ঘুরিয়ে কাঠের পাটাতনগুলোকে একটি বিশেষ অবস্থানে নিয়ে গিয়ে বাইনোকুলার থেকে চোখ না সরিয়েই বললেন, বুঝলে দাদু ভাই, পাটাতনের এইরকম পজিশনের মানে হলো এটি আমার নাতি। তারপর আবার হাতল ঘুরিয়ে বললেন, এর মানে হলো কলকাতা থেকে এসেছে। এতক্ষণে কিছুটা বোধগম্য হয় চন্দ্রের। তার মানে দাদু ওই সাহেবকে সংকেত পাঠান হাতল ঘুরিয়ে ঘুরিয়ে। সাহেব বাইনোকুলারে পাটাতন ও কাঠগুলোর সজ্জা দেখে তার মানে বুঝে যান। তিনি আবার দাদুকে একইভাবে সংকেত পাঠান। বেশ মজার জিনিস তো। কিন্তু আজকাল মোবাইল ফোন থাকতে এত কাঠ খড় পুড়িয়ে কেন কথা বলেন দাদু? দাদুকে সে কথা বলতে তিনি বলেন, আমার তো মোবাইলের প্রয়োজন হয় না দাদু ভাই। এই দেখো না, আমি এখানে দিব্যি আছি। তাছাড়া তুমি কি জানো, এই মোবাইল ফোন, ল্যান্ড ফোন বা তারের টেলিগ্রাফ আবিষ্কারের আগে পৃথিবীর নানান দেশে এই পদ্ধতিতেই ঝড়ের বেগে সংবাদ আদান প্রদান হতো। এই পদ্ধতিতে ঝড়ের বেগে? বিশ্বাস হয় না চন্দ্রের। সে বলে, তা কেমন করে সম্ভব দাদু? রাঙা দাদু বলেন, তবে একটা গল্প বলি শোনো। অনেক কাল আগে, ফরাসি বিপ্লবের সময়কার কথা। ফ্রান্স দেশটি তখন চারদিকে শত্রু বেষ্টিত। দেশের কোন প্রান্তে কখন শত্রু সৈন্য আক্রমণ করতে পারে তা গুপ্তচররা জানতে পারলেও সে খবর কিছুতেই ঠিক সময় রাজধানীতে এসে পৌঁছত না। ফল যা হওয়ার হতো, প্রস্তুতির আগেই শত্রুর হাতে ধরাশায়ী হতো ফরাসি সেনা। তখন তো আর টেলিফোন, ইলেকট্রিসিটি এসবের রমরমা ছিল না। ঘোড়া ছুটিয়ে খবর আনতে গেলেও বেশ কয়েকদিন সময় লেগে যেত। তো ক্লড চ্যাপে নামক এক ফরাসি যুদ্ধক্ষেত্র থেকে তাড়াতাড়ি খবর আদান প্রদানের জন্য একটা মতলব বের করলেন। তিনি দূরবীনের সাহায্যে স্পষ্ট দেখা যায় এমন দূরত্বে পাহাড়ের উপর বেশ কিছু টাওয়ার বা স্তম্ভ তৈরি করালেন। সেই স্তম্ভের মাথায় বসিয়ে দিলেন অনেকটা এই রকম দেখতে কলকবজাওয়ালা কাঠের এক যন্ত্র। অবশ্য এই হাতলওয়ালা যন্ত্রের আগে
অন্যরকমভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, সে যাই হোক, এই স্তম্ভের মাথায় বসে থাকতো একজন করে লোক, যে সর্বক্ষণ দূরবীনের চোখ রেখে তার পাশের টাওয়ারে নজর রাখত। পাশের টাওয়ারে হাতলের বিশেষ বিন্যাসে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করলেই সে তৎক্ষণাৎ তার নিজের যন্ত্রে সেটি হুবহু নকল করত। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ওই বিশেষ বিন্যাসের মানেই ছিল এক একটি বার্তা, যা টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ গতিতে অন্যত্র পৌঁছে যেত। ফরাসি দেশে সম্রাট নেপোলিয়ন এই ব্যবস্থার ক্রমে আরও উন্নতি করেন। চোখে দেখে বার্তা পাঠানো হতো, তাই এর নাম অপটিক্যাল টেলিগ্রাফি। এরপর ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে এই সংকেত ব্যবস্থা চালু হয়। ভারতেও ইংরেজরা এই ব্যবস্থা চালু করেছিল একসময়, কিন্তু এইভাবে সংকেত আদান প্রদানের কিছু অসুবিধাও তো ছিল। যেমন ধরো, রাতের বেলা তো এটা কাজ করে না, ঘন মেঘ, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তখনও এটা ব্যবহার করা যায় না। তাই পরে আরও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা আবিষ্কার হতে একসময় এটা উঠে গেল। আমি গঙ্গার ধারে এই বাড়িটা কিনে কিছুটা সময় কাটানোর জন্যই চিলেকোঠার ছাদে অপটিক্যাল টেলিগ্রাফ স্থাপন করি, কিন্তু এর পরীক্ষামূলক প্রয়োগের জন্য গঙ্গার ওপারে আরেকজনের প্রয়োজন ছিল। সেই খোঁজে আমি একদিন রামুকে নিয়ে নৌকোয় চড়ে নদীর ওপারে গেলাম। আমার বাড়ির ঠিক উল্টো দিকে আবিষ্কার করলাম জেমস বার্নার্ড নামের এই সাহেবকে। সাহেব একটা আস্ত পাগল, মুখ ভর্তি দাড়ি, চোখে ছানি পড়েছে। এর আগে নাকি হিমালয়ে ছিল, গাছ গাছড়া, ভেষজ উদ্ভিদ এইসব নিয়ে গবেষণা করে। এখন গঙ্গার পাড়ে একটা পোড়ো বাগান বাড়ি কিনে নিয়ে সেখানে একাই থাকে। ওর বিশ্বাস, ভেষজের সঙ্গে পরিশুদ্ধ করা গঙ্গা জল মিশিয়ে ও এমন একটি ওষুধ তৈরি করবে যা নাকি চোখের জোর বাড়িয়ে দেবে 1000 গুণ। বাজ পাখির মতো দৃষ্টিশক্তি হবে মানুষের। সাহেবের সঙ্গী শুধু একটি অনাথ বালক, এই তোমার মতোই বয়স হবে। এই ছেলেটিকে সাহেব নাকি অচেতন অবস্থায় গঙ্গার জল থেকে উদ্ধার করে নিজের কাছে রেখেছে। ছেলেটি কথা বলতে পারে না, বোবা। সম্ভবত নদীর স্রোতে ভেসে যাওয়ার সময় প্রবল আতঙ্কে সে কথা বলার ক্ষমতাই হারিয়েছে। ছেলেটি জেমসের ফাইফরমাস খাটে, জেমস ওকে খেতে দেয়, লেখাপড়াও শেখায়। তো এই জেমসকে আমি আমার অপটিক্যাল টেলিগ্রাফের কথা বলতে, ও তো প্রথমে পাত্তাই দিল না। তারপর কি যেন ভেবে রাজি হলো, বলল, ওকে প্রফেসর, আপনি এই পুরনো চিমনিটার উপরে আপনার যন্ত্রপাতি বসিয়ে দিয়ে যান, আপাতত বাইনোকুলারও একটা দিয়ে যান। তবে আমার বিশ্বাস আমি মাস তিনেকের ভিতরেই দূরবীন ছাড়াই নদীর ওপারে আপনার সংকেত পড়তে পারবো। সেই থেকে শুরু। এরপর আমরা প্রতিদিন সকালে বিকেলে নিজেদের মধ্যে গল্প করি। কাঠের পাটাতনের কোন অবস্থান ইংরেজির কোন অক্ষর বোঝায় তার একটা তালিকা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই তালিকা আমাদের দুজনের কাছেই আছে। অবশ্য সে তালিকা আমাদের এখন আর দেখতে হয় না। পাটাতনের অবস্থানগুলোর মানে আমাদের মুখস্থ হয়ে গেছে। এগুলো খুব সহজ, তুমি কয়েকদিন দেখলে তোমারও মুখস্থ হয়ে যাবে দাদু ভাই। এই পর্যন্ত বলে রাঙা দাদু থামলেন। চন্দ্র তো যার পর নাই আশ্চর্য হলো, কি সুন্দর, মোবাইল ফোন ছাড়াও তাহলে কথা বলা যায়। এরপর তার ধ্যান জ্ঞান হয়ে উঠল রাঙা দাদুর অপটিক্যাল টেলিগ্রাফ। সকাল হলেই দাদুর সঙ্গে সে চিলেকোঠার ছাদে উঠে যায়, এক মনে দাদুর সংকেত প্রেরণ দেখে। মাঝে মাঝে নিজেই দাদুর তালিকা দেখে ওপারে জেমস সাহেবের দেওয়া সংকেতের মানে উদ্ধার করে। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা চন্দ্রের কিছুমাত্র অসুবিধে হয় না মানে বুঝতে। দাদু জেমস সাহেবের রিসার্চের কথা জিজ্ঞেস করেন, রসিকতা করে বলেন, কই হে, 3 মাস তো পার হয়ে 3 বছর ঘুরে গেল, তোমার দৃষ্টিশক্তি তো প্রখর হলো না, এখনো বাইনোকুলার লাগছে? সাহেব বলেন, আর কিছুদিনের অপেক্ষা, তারপর তুমি নিজের চোখেই দেখবে। দুই বৃদ্ধ বেশ হাসি মশকরা করেন নিজেদের মধ্যে। চন্দ্র মাঝে মাঝে বাইনোকুলারে চোখ রেখে বোবা ছেলেটিকেও চিমনির উপরে দেখতে পায়। ছেলেটি সাহেবকে চা দিয়ে যায় উপরে, খালি কাপ প্লেটও না উঠিয়ে নিয়ে যায়। বিকেলের পড়ন্ত রোদে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
দুপুরে খাওয়ার পরে রাঙা দাদু লম্বা একটা ভাত ঘুম দেন। রামু কাকাও ঝিমোতে থাকে, কিন্তু চন্দ্রের তো ঘুম আসে না। সেদিন দুপুরবেলায় সে একাই চিলেকোঠার উপরে উঠে এলো। হাতে দাদুর বানানো সংকেতের বর্ণমালা। চাকার হাতল ঘুরিয়ে অক্ষরগুলো রপ্ত করে নিতে চায় সে। দাদুর মতো কাগজ না দেখে সংকেতের মানে করবে সে। গঙ্গার বুকে একটা বিদেশি জাহাজ ভেসে চলেছে কলকাতার দিকে। চন্দ্র এখানে এসেই প্রথম জাহাজ দেখছে সচক্ষে। জাহাজটাকে ভালো করে দেখবে বলে বাইনোকুলারে চোখ রাখে। জাহাজের মাস্তুল টপকে প্রথমেই তার দৃষ্টি যায় ওপারে জেমস সাহেবের টাওয়ারের মাথায়। তারপর বিস্ময়ে উত্তেজনায় তার চোখ দুটো সেখানে স্থির হয়ে যায়। ওপারের অপটিক্যাল টেলিগ্রাফের পাটাতনে পরপর বদলে যাওয়া বিন্যাস বারবার একই কথা বলতে চাইছে, হেল্প, 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 আমাকে বাঁচাও। চন্দ্র লক্ষ্য করে টাওয়ারের ঘরের মেঝে বাইনোকুলারে চোখ রেখে তার দিকে তাকিয়ে দ্রুত হাতল ঘোরাচ্ছে সেই বোবা ছেলেটা। চন্দ্র ব্যাপারটা বুঝতে কিছু সময় নেয়। তারপর সে নিজে হাতল ঘুরিয়ে জানতে চায়, তুমি কে, কেন সাহায্য চাইছো? আমি পিন্টু, শালকিয়ার বস্তিতে আমার বাড়ি। তোমার নাম কি? আমার নাম চন্দ্রকান্ত চৌধুরী। এটা আমার দাদুর বাড়ি। তুমি এখানে এলে কিভাবে? গঙ্গায় পড়ে গিয়েছিলে? না, সাহেব আমায় ধরে এনেছে। আমি নদীতে ডুবে যাইনি। সাহেব সবাইকে মিথ্যে কথা বলে। 5 বছর আগে সাহেব আমায় অপহরণ করে এনেছে। সাহেব একটা শয়তান, আস্ত শয়তান। সে কি? তোমায় কেন কিডন্যাপ করেছে? তুমি পালাওনি কেন? পালানোর চেষ্টা করেছিলাম, ধরা পড়ে যাই। আমার গলায় অপারেশন করে একটা যন্ত্র বসিয়ে দিয়েছে সাহেব। আমি কোথাও গেলে সব বুঝতে পারে, ফিরে এলে মারধর করে। তাই এই চৌহদ্দির বাইরে যেতে পারি না। এখানে 3 দিকে জঙ্গল, একদিকে নদী। আমি তো সাঁতার জানি না, সাহেব শেখায়নি। কিন্তু তুমি সংকেত পাঠাচ্ছ কেমন করে? সাহেব শিখিয়েছে? তোমার সাহেব এখন কোথায়? সাহেব দুপুরে ঘুমোয়, সারা রাত জেগে থাকে। এখন ঘুমোচ্ছে, তাই তোমায় বলতে পারলাম। আমি তো রোজ দুপুরে টাওয়ারে আসি, কিন্তু তোমার দাদু একদিনও আসেন না। আজ তোমাকে দেখতে পেলাম। সাহেব আমায় সংকেত শেখায়নি, আমি লুকিয়ে নিজে নিজে শিখেছি। কিন্তু সাহেব তোমায় লেখাপড়া শিখিয়েছেন। কেউ কাউকে অপহরণ করে আনলে কি লেখাপড়া শেখায়? সে অনেক কথা। আমায় বলতে পারো, আমি তোমার বন্ধু। আমি যাতে আমার উপর সাহেবের প্রয়োগ করা ওষুধের প্রতিক্রিয়া ঠিকভাবে জানাতে পারি, তাই আমায় লেখাপড়া শেখানো হয়েছে। আমি কথা বলতে পারি না। পালানোর চেষ্টা করেছিলাম বলে সাহেব আমার জিভ কেটে নিয়েছে। উফ, কি ভয়ানক! আতঙ্কে শিউরে ওঠে চন্দ্র। কিন্তু আরও কিছু প্রশ্ন আছে তার। রাঙাদাদু ঘুম থেকে ওঠার আগে এই বেলা জেনে নিতেই হবে। জিভ কেটে দিয়েছে বলে তুমি কথা বলতে পারো না? কিন্তু তোমাকে এত কষ্ট কেন দিচ্ছে? সাহেব তোমায় কি ওষুধ দেয়? আর আমার দাদু কি সব জানেন? না না, তোমার দাদু কিছুই জানেন না। সাহেব চোখের দৃষ্টি ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ বানাচ্ছে। সে নিজে খালি চোখ দিয়ে নদীর ওপারে দাদুর সংকেত পড়তে চায়। তাই তোমার দাদুর সঙ্গে গল্প করে। এখানে আর কেউ আসে না। সাহেব আমাকে ইঞ্জেকশন দেয়, আমার 2 চোখে সূচ ফোটায়। আমার খুব জ্বালা করে, খুব কষ্ট হয়। সে কি? শয়তানটা তোমার চোখে ইঞ্জেকশন দেয়? ওর ওষুধে কি আদৌ কাজ হচ্ছে? কিছু না, উল্টে আমি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছি। তুমি আমাকে বাঁচাও। আমি বাড়ি যেতে চাই, আমার বাবা মায়ের কাছে। আজ রাতেই সাহেব আমাকে মেরে ফেলবে। কেন? ওর পরীক্ষা তো সফল হয়নি এখনো, তোমায় মেরে ফেলবে কেন? আমি জানি সাহেব অপারেশনের যন্ত্রপাতি সব প্রস্তুত করে রেখেছে। ওর বিশ্বাস ওর ইঞ্জেকশনে কাজ হয়েছে। আমি কিন্তু ওকে মিথ্যে বলছি। তাই ও আজ রাতে আমার চোখ দুটো উপড়ে নেবে। তারপর আমার চোখের মণি দুটো নিজের চোখে বসাবে। আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই।
আর সহ্য হয় না চন্দ্রের। সে রুদ্ধশ্বাসে নিচে নামতে থাকে। রাঙা দাদুকে এক্ষুনি ঘুম থেকে জাগাতে হবে, এক্ষুনি। পিন্টুকে বাঁচাতেই হবে।